সীমান্তে কড়া নিরাপত্তার পরও রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত। রোহিঙ্গা বোঝাই 13টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও জেলা পরিষদে নির্বাচনী উত্তাপ। অনেক জেলাতেই থাকলো দলের বিদ্রোহী প্রার্থী। ভোটের দিন এগিয়ে আসায় উত্তাপ বাড়ছে নারায়ণগঞ্জ সিটিতে। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সারা বাংলার খবরে স্বাগত। আপনাদের সাথে আছি আমি সজল দাস। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। সারা বাংলা এছাড়াও থাকছে এক বালিকার ঘোড় দৌড়ের খবর। 11 বছরের বিজয়ী তাহমিদার নৈপুণ্যের সেই খবর নিয়ে তৈরি হওয়া চলচ্চিত্র পৌঁছে গেছে গ্রিসেও। এবারে বিস্তারিত। সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তার পরও অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা এই রোহিঙ্গারা নিবন্ধিত ও অনিবন্ধিত ক্যাম্পগুলোতে আশ্রয় নেওয়ার পাশাপাশি ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। আর এতে এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। কক্সবাজার প্রতিনিধি ইসমতারা ইস্যুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। উখিয়ার কুতুপালং ও টেকনাফের লেদা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে অনেকে, আবার কেউ নিজ উদ্যোগে শুরু করেছে বসতি স্থাপন। এই সুযোগে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাড়তি আয় করছে স্থানীয়রা। আমাদের কিছু জায়গা জমিন আছে, ওখানে কিছু গাছের গর্তর বাঁধা দিয়ে ওখানে যেন থাকতে পারে আশ্রয় ওখানে দিছি। এদের তো যাদের যতটুকু সম্ভাবনা আছে ততটুকু কিছু টাকা পয়সা যার নেওয়ার দরকার আছে ততটুকু নিতেছি। তবে রোহিঙ্গারা বলছেন 600 থেকে 800 টাকায় এসব কক্ষ ভাড়া নিচ্ছেন তারা। বাসা না ভাই তাই বললা তাই বললা বান্না ভার শীতাল্লা হওয়ার না ভাই তাই এই দিল্লা আর রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে বসবাস করার কথা থাকলেও কর্মসংস্থানের উদ্দেশ্যে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। আর এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরোধ কমিটির এই নেতা। তাদের মনের খুশিতে সকাল বলেন, বিকালে বলেন, দুপুরে বলেন, রাত দুপুরে বলেন, সব সময় তারা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। যার কারণে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা, বাংলাদেশের যে অস্তিত্ব, এই অঞ্চলের মানুষের যে অবস্থান, সেটা আজকে হুমকির সম্মুখীন। এ পর্যন্ত কতজন রোহিঙ্গা দেশে আশ্রয় নিয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই সরকারের কাছে। তবে আন্তর্জাতিক সংস্থা আইওএম মতে 21,000-এরও বেশি রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই 13টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি টেকনাফের 2 নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর 2টি পয়েন্ট দিয়ে 13টি নৌকাতে করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। বাংলাদেশ মিয়ানমারের জলসীমার শূন্য রেখা থেকে তাদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকাতে 10 থেকে 15 জন করে রোহিঙ্গা ছিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও নির্বাচনী উত্তাপ জিইয়ে রাখল আওয়ামী লীগ। দলীয় প্রার্থীর সমর্থনে একজন প্রার্থীর প্রত্যাহার করলেও অন্যজন থেকে গেছেন। ফলে বিএনপি নির্বাচনে না থাকলেও উত্তাপ এখন আওয়ামী লীগের ঘরে। রাজশাহীর জেলা পরিষদ নির্বাচন নিয়ে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি নেই, ফলে মাঠের উত্তাপ কিছুটা কম। তবে ঘরের উত্তাপ চলছে আওয়ামী লীগে। দলের প্রার্থীর বিপক্ষে প্রথমে অবস্থান নিলেও শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা। জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুরোধে আমি প্রত্যাহার করছি। তবে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার থেকে গেছেন। আর এতে করে জেলা পরিষদ নির্বাচনে উত্তাপ থেকেই গেল আওয়ামী লীগের ঘরে। দলের মনোনয়ন পাওয়া মাহবুবজামান ভুলু ও বিদ্রোহী মোহাম্মদ আলী সরকার নেমেছেন বাকযুদ্ধে। বঙ্গবন্ধুর সৈনিকরা কোনো সময় বিভেদ থাকে না, ক্ষণিকের জন্য থাকলে পরে এটা ঠিক হয়ে যায়। রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব যে 6 বছর 7 বছর ছিলেন, এই 6-7 বছরের মধ্যে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে
জড়িত ছিলেন এমন কিছু আমার জানা নাই। দুই নেতাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেও দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন এটি সাময়িক। তারা শেষ দিন পর্যন্ত বিদ্রোহী প্রার্থীকে সরাতে চেষ্টা চালিয়ে যাবেন। এর বাইরে যিনি আছেন তার বিষয়ে আমার চেষ্টা অব্যাহত আছে। আমরা তার বাসভবনে গিয়েছিলাম, তার সঙ্গে যোগাযোগের জন্য আপ্রাণ চেষ্টা করেছি গত 5-7 দিন ধরে। নানাভাবে যোগাযোগ করে ওটা সম্ভব হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। এখনও আমরা চেষ্টায় রেখেছি। এদিকে দলের প্রার্থীর বিজয়ে করণীয় ঠিক করতে রোববার বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা। এখন অপেক্ষা ভোটাররা 28 ডিসেম্বর কাকে বেছে নেন জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রার্থীরা। রোববার সকাল থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি নগরীর 26 নম্বর ওয়ার্ডে গণসংযোগ চালিয়েছেন। এ সময় আইভি অভিযোগ করেন তার নামে অপপ্রচার চালানো হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে জয়লাভ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে নগরীর 18 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি সেনা মোতায়েন না করায় নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেন। প্রায় 5.25 লাখ ভোটার 22 ডিসেম্বর নির্বাচিত করবেন তাদের পরবর্তী মেয়র। গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের পর থেকে অস্বাভাবিকভাবে কমে গেছে পাউন্ডের দাম। এর নেতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী অধ্যুষিত সিলেটের ব্যবসায়। ফলে ক্রয় ক্ষমতা কমেছে যুক্তরাজ্য নির্ভর পরিবারগুলোর। শাহদিদার আলম নোবেলের প্রতিবেদন, জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। সিলেট অঞ্চলের প্রায় 20 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস যুক্তরাজ্যে। প্রবাস থেকে পাঠানো টাকায় চলে এসব প্রবাসীদের পরিবার। গত জুনে যুক্তরাজ্যে ব্রেক্সিটের পর পাউন্ডের দাম কমে যাওয়ায় দেশে টাকা পাঠানো কমিয়ে দিয়েছে প্রবাসীরা। এ কারণে অর্থকষ্টে ভুগছেন তাদের পরিবার। আমাদের ফ্যামিলিতে যে টাকাটা আমাদের সোর্স অফ ইনকাম, এটা দিয়ে আমাদের চলা অনেকটা কঠিন হয়ে পড়েছে। আগের মতো ইংল্যান্ড থেকে যেভাবে সাপোর্ট পেতাম অর্থনৈতিক, সেটা আমরা এখন পাচ্ছি না। পাউন্ডের দাম কমায় নেতিবাচক প্রভাব পড়েছে সিলেটের ব্যবসায়। এ কারণে লোকসান গুনতে হচ্ছে প্রবাসী ব্যবসায়ীদের। ফরেনার নির্ভর আমরা সিলেট, এই সময়ে তারা পাউন্ডের দর কমার কারণে আমাদের ব্যবসা গত 2 মাস থাকিয়া যে ব্যবসার যে লস হইতেছে, এই লস আমরা বোধহয় 1 বছরে কভার করতাম পারতাম না। প্রবাসীরা আমরা বাংলাদেশে আসতেছে না, দেশে আসতেছে না, সেখানে পাউন্ডের দাম কমাতে রিটার্ন করার মতো এই ধরনের করে না, শপিং করার মতো এই ধরনের তারা রিয়েলে নেই। পয়সাটা আপনার এত কম হয়ে গেছে। বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীদের তথ্য মতে ব্রেক্সিটের আগে যেখানে পাউন্ডের দাম 110 থেকে 111 টাকা ছিল, এখন তা কমে এসেছে 97 টাকায়। তাই কমে গেছে পাউন্ডের বিনিময়ও। ইংল্যান্ডের কারেন্সির দাম আছিল 10 থেকে 110, 111। ইলেকশনের পরে এটা নামিয়ে 105, 104 এইভাবে এখন বর্তমানে 97, 98 টাকা আমাদের মার্কেটে। এদিকে পাউন্ডের দরপতনে এখানে অনেকটা ধস নেমেছে বলে মনে করেন সিলেটের চেম্বারের এই নেতা। ওই ব্যক্তি একই পরিমাণ টাকা পাঠাচ্ছেন, কিন্তু এখানে যখন কনভার্ট হচ্ছে তখন কমে যাচ্ছে। সুতরাং ন্যাচারালি তার বাইং ক্যাপাসিটি কমে যাচ্ছে বিধায় আমরা বিভিন্ন মার্কেটে আলোচনা করে বোঝা যায় যে বেচাকেনা কম হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের কথা। চেয়ারম্যানের নিজস্ব কক্ষ নেই, ভাঙাচোরা ভবনে দীর্ঘদিন ধরে চলছে কার্যক্রম। কত সালে প্রতিষ্ঠিত জানা নেই কারো। বলছি ময়মনসিংহের মুখ্যপুর ইউনিয়ন পরিষদের কথা। তারপরও পুরো এলাকায় উন্নয়নের ছোঁয়া নেই খুব একটা, যাতে নাখোশ ইউনিয়নবাসী। এলাকা ঘুরে রিপোর্ট করেছেন প্লাবন রহমান, ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। মুক্তিযুদ্ধ শুরুর আগে 13 থেকে 26 মার্চ মুন্সিগঞ্জে 6 থানায় পাকিস্তানি পতাকা পুড়িয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করে সংগ্রাম পরিষদ। এরপর জেলা প্রশাসনের ট্রেজারি থেকে রাইফেল ও অ্যামুনিশন লুট করে মুক্তিযোদ্ধারা। কোনো ট্রেনিং ছাড়া সেসব অস্ত্র দিয়েই হানাদারদের সাথে শুরু হয় তীব্র যুদ্ধ। গেরিলা আক্রমণে টিকতে না পেরে 71-এর 10 ডিসেম্বর আস্তানা গুটিয়ে পালিয়ে যায় হানাদাররা। সেদিকে আমরা শুনতে পারি যে মুন্সিগঞ্জ থানা অপারেশন যারা মুক্তিযোদ্ধারা কুচকাওয়াজ করে তারা
কুচকাওয়াজ করেছে, এই খবরটা আমরা রেডিওতে তখন আমরা শুনতে পাই এবং রামপাল জায়গা আমরা অস্ত্র ভাগ করে যার যার গ্রুপে অস্ত্র নিয়ে আমরা যার যার অবস্থানে আমরা চলে যাই। যুদ্ধ শুরুর পর ৩ এপ্রিল টাঙ্গাইলে ঢোকার পথে ঘাটাইলে কাদেরিয়া বাহিনীর নেতৃত্বে পাকিস্তানি আর্মিকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধারা। তুমুল যুদ্ধে ২৩ পাক সেনা নিহত হয়। রাজাকারদের সাহায্য নিয়ে পাকিস্তানিদের পাল্টা আক্রমণে মুক্তিযোদ্ধা সহ ১০৭ জন বাঙালি নির্মম গণহত্যার শিকার হয়। এরপরই চারদিক থেকে মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ শুরু হয়। ১০ ডিসেম্বর মিত্রবাহিনীর ২০০০ সৈন্য টাঙ্গাইলে নামে। ১১ ডিসেম্বর মুক্ত হয় টাঙ্গাইল। ১১ ডিসেম্বর সকাল ৮ ঘটিকার সময় থেকে শুরু করে যত কাদের বাহিনীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধাগণ সকলেই টাঙ্গাইলে এসে উপস্থিত হয়। টাঙ্গাইল ইন করা হয় ১০ তারিখ দিবাগত রাত্রি ১২টার পরে। আচ্ছা, ১১ তারিখ হলো আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে টাঙ্গাইল আজ থেকে মুক্ত। কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হয় ৬০,০০০ মানুষ, সম্ভ্রম হারায় ২,০০০ নারী। যুদ্ধ শুরুর পর ৩০শে মার্চ ভোরে কুষ্টিয়া জিলা স্কুল ক্যাম্পে প্রথম হামলা চালায় মুক্তিবাহিনী। এরপর দফায় দফায় বিমান হামলা চালায় পাক বাহিনী। ৬ ডিসেম্বর ৩ দিক থেকে মুক্তি ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণে একের পর এক বিভিন্ন এলাকা হানাদার মুক্ত হয়। ১১ ডিসেম্বর জেলা শহরে তুমুল যুদ্ধের পর পুরোপুরি শত্রুমুক্ত হয় কুষ্টিয়া জেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চেয়ারম্যানের নিজস্ব কক্ষ নেই, ভাঙাচোরা ভবনে দীর্ঘদিন ধরে চলছে কার্যক্রম। কত সালে প্রতিষ্ঠিত জানা নেই কারো। বলছি ময়মনসিংহের মক্ষপুর ইউনিয়ন পরিষদের কথা। তারপরও পুরো এলাকায় উন্নয়নের ছোঁয়া নেই খুব একটা, যাতে নাখোশ ইউনিয়নবাসী। এলাকা ঘুরে রিপোর্ট করেছেন প্লাবন রহমান, ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। এই হচ্ছে মক্ষপুর ইউনিয়ন পরিষদ, একই সাথে ভূমি অফিস। এমনিতেই ভাঙাচোরা নাজুক পরিষদ ভবন, তার উপর জায়গার এত অভাব, নির্বাচিত চেয়ারম্যানের বসার নিজস্ব রুমও নেই। সচিব চেয়ারম্যান পাশাপাশি বসেই সারছেন দৈনন্দিন কাজ। এটা তো আলাদা রুমেরই প্রয়োজন প্রত্যেকেরই, চেয়ারম্যানেরও আলাদা বা সচিবের আলাদা বা উদ্যোক্তা যে আছে ওনারও আলাদা বা একটা মিটিং রুম। এখানে তো এই ব্যবস্থা নাই। ইউনিয়ন পরিষদে শালীর দরবার হয়, তখন ২০-৫০ জন লোক এসে গেলে এখানে কিন্তু বসার কোনো প্লেস নাই। অফিস অনেক দিন ধরে, এটা আমরা অনেক দিন ধরে বুক করতেছি, হয় না, এগুলি তোড়জোড় নিচ্ছে না। এমন মাটির রাস্তায় বেশি মক্ষপুর ইউনিয়নে, যাতে সবসময় দুর্ভোগে বাস এলাকাবাসীর। আর বৃষ্টি হলে তো কথাই নেই। অনেক জনপ্রতিনিধি আশ্বাস দিয়েছেন বিভিন্ন রাস্তা ব্রিজ নির্মাণের, কিন্তু বাস্তবতা এখনো এমন রাস্তায় ভরসা ইউনিয়নবাসীর। রাস্তা তো তেমন একটা ভালো না, রাস্তাঘাট বিভাগ রাস্তায় ভাঙ্গা। প্যাসেঞ্জারও তো আপনার ফ্যাক্টর আতুজুরি হুতলরে আঙ্গটা হলরে উড়বো ল্যাবদা থেকে গেলে কি ঠিক হয়, ভাঙ্গা ঠিক করু লাগে না রাস্তা। ভোট দেওয়ার সময় ভোট দিই আমরা, পর তো রাস্তাঘাটে কোনো কাজ কাম কিছু করে না। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অধীন এই মক্ষপুর ইউনিয়ন, যেখানে বেশিরভাগ মানুষের জীবন চলে কৃষিকাজে, যে কারণে সবুজ শ্যামল পুরো এলাকা। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন চললেও মোটামুটি ভালো দিন কাটছে এখানকার শ্রমজীবীদের। কি করেন, এটা কি চাষ? কেলাই, মানে জমিতে যে পরিমাণ খরচ হয় বিক্রি করে টাকা ওঠে? হেইটি আর উঠে বড় ধানে 700-800, চিকুনটা 800-700 মোটাটা। এখন মাছ ধরতে গেছিলাম। পাইছেন মাছ? পাইছি কিছু, মোটামুটি চলবো। এইখানে দিন 500, 200, 300, 100 এরকম, খেনে দিন হয় না। আগে 5 বছর আগে যেমন কাটতো এখন কেমন কাটে? এখন একটু ভালো কাটে। এসব নিয়েই নিউজ 24-এর আয়োজনে তৃণমূলের জবাবদিহিতা এবার মক্ষপুর ইউনিয়নে, যেখানে উঠে এসেছে সমস্যার পাশাপাশি সমাধানও। নির্বাচিত ইউপি চেয়ারম্যান দিয়েছেন প্রতিশ্রুতি। দলীয় চেয়ারম্যান হিসাবে আমার যাওয়ার সুযোগ আছে, পাইব কতটুকু এটা আমি জানি না। গ্রামের উন্নয়ন করতে হয়, আমার মনে হয় যে সরাসরি সরকার যদি আমাদেরকে এই সুযোগটুকু দেয় যে আমরা বছরে অন্তত 5 কিলো রাস্তা যেন পাকা করতে পারি নিজের ক্ষমতার ভিতরে রেখে, তাহলে একটা সমস্যার সমাধান হইব। ইউনিয়ন পরিষদের বয়স কত হলো? বয়স অনেক দিন হয়ে গেছে। এটা আমার প্রতিষ্ঠাকাল কত সাল? জন্মের আগে থেকেই আমি দেখে আসছি ইউনিয়ন পরিষদের আছে, কিন্তু সেটার তারিখটা আমার জানা নেই। সাল এবং তারিখটা জানা নেই। পুরো আয়োজন দেখতে চোখ রাখুন আজ রাত 9টায় নিউজ 24-এ। প্লাবন রহমান, নিউজ 24, ময়মনসিংহ। নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইল, কুষ্টিয়া ও মুন্সিগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে 6 দিন ব্যাপী বিজয় উৎসবের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিজয় উৎসবের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে র্যালি করা হয়।
6 দিনব্যাপী এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। শনিবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষে সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সংসদ কার্যালয়ে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল আলোচক ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজশাহী সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিল সহ 4 দফা দাবিতে রোববার অর্ধদিবস হরতাল পালন করেছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। রোববার সকালে 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই হরতাল পালন করা হয়। হরতাল চলাকালে ব্যবসায়ীদের তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করেন। আরডিএ মার্কেটের সামনে হরতালের সমর্থনে আয়োজন করা সমাবেশ থেকে অস্বাভাবিক হারে বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিল, সাইনবোর্ড ফি প্রত্যাহার এবং সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপ করার দাবি জানান ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে আসাদুজ্জামান নামে এক গরুর রাখালকে হত্যা করেছে বিএসএফ। নিহত আসাদুল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌড়াটারি এলাকার আবুল হোসেনের ছেলে। বিজিবি ও এলাকাবাসী জানায়, ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার বাত্রিগাছ সীমান্তের 100 সিঙ্গিমারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা রোববার ভোর 4:30টার দিকে আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তের 924 নম্বর মেইন পিলারের নিকট দিয়ে বাংলাদেশি যুবক গরু আনতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই যুবক। পরে তার লাশ টেনে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এই ঘটনায় বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। সারা বাংলার খবরে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে আরও থাকছে। মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের করুণ হাল। ময়মনসিংহের মক্ষপুর ইউনিয়ন পরিষদের অস্তিত্ব শুধু নির্বাচনে। সারা বাংলার খবরে আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24। সিলেটে কলেজছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় আরও 15 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রোববার সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারক সাইফুজ্জামান হিরো তাদের সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলার 36 জন সাক্ষীর মধ্যে 32 জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। আগামী 15 ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। সিলেট থেকে শাহ দিদার আলম নোবেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রবিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় খাদিজা হত্যা চেষ্টা মামলার আসামি বদরুল আলমকে। বেলা 11টায় শুরু হয় সাক্ষ্য গ্রহণ। একে একে সাক্ষ্য গ্রহণ করেন বদরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে সরাবান তোহরা, খাদিজার মা, বাবা, তদন্তকারী কর্মকর্তা ও ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক সহ 15 জন। মামলার 15 জন সাক্ষ্যের মধ্য দিয়ে আমরা মোট সাক্ষী 37 জন সাক্ষী মধ্যে আমরা 32 জন সাক্ষ্য সমাপ্ত করতে পেরেছি। এই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা এই মামলার ফলাফল আশা করছি। পরে 15 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখে ঢাকার স্কয়ার হাসপাতালের চিকিৎসক ও ভিকটিম খাদিজাকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে সমন জারি করা হয়। ঢাকার স্কয়ার হাসপাতালের ডাক্তার সাহেবকে আদালত সমন দিয়েছেন এবং খাদিজা বেগমকে আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন প্রদান করেছেন। আমরা আশা করি অচিরেই এই মোকদ্দমার নিষ্পত্তি হবে। এর আগে 4 ডিসেম্বর সাক্ষ্য নেওয়ার প্রথম দিন একই আদালতে সাক্ষ্য দেন 17 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিলেটে জমে উঠতে শুরু করেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সিলেট শাহী ঈদগাহ সদর উপজেলা খেলার মাঠে তৃতীয়বারের মতো এই মেলার আয়োজন করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই মেলায় ইরান, কোরিয়া, থাইল্যান্ড ও পাকিস্তানের কয়েকটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার আকর্ষণ বাড়াতে শিশুদের জন্য রাখা হয়েছে চাইল্ড জোন। এতে রয়েছে নাগরদোলা, ট্রেন সহ বিনোদনের নানা রাইড। গত 30 নভেম্বর আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল হাসান।
সিলেটের আন্তর্জাতিক বাণিজ্য মেলা সম্পর্কে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দিদার আলম নোবেল। নোবেল, মেলা তো জমে উঠেছে, মেলায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর বেচা বিক্রি কেমন হচ্ছে সব মিলিয়ে? ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেটি সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স তৃতীয়বারের মতো শাহিদগাঁ সদর উপজেলা মাঠে আয়োজন করেছে। আসলে সিলেট নগরীতে যেটা বলা হয় যে চিত্ত বিনোদনের খুবই অভাব। সিলেটের নাগরিক যারা আছেন তারা বিকেল হলে যে একটু বিনোদনের আশা করেন, সেই সুযোগটা খুবই কম। তাই এই মেলা মাঠ মূলত আসলে শুধু যে ব্যবসা বাণিজ্যের জন্য বা একটা মেলা যে সেরকম নয়। সিলেটে বিকেল হলেই, এই শীতের বিকেলে এই মেলার মাঠ একটি বিনোদন কেন্দ্র বা উৎসবের আমেজ বিরাজ করে। আমরা আজকে বিকেলে দেখেছি যে সিলেটে প্রচুর দর্শক সমাগম হয়েছে এবং মেলা উদ্বোধনের পর থেকেই আসলে সিলেটের এই মেলায়, সিলেটের সর্ববৃহৎ এই মেলায় ব্যাপক সংখ্যক যারা ক্রেতা দর্শনার্থী আছেন তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং আমাদেরকে ক্রেতারা যেটা জানিয়েছেন যে তারা এই মেলায় এসে পরিবার নিয়ে আসছেন এবং তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পেরেছেন এবং মেলায় বিশেষ করে নিরাপত্তার বিষয়টি খুবই জোরদার দেওয়ায় তারা স্বাচ্ছন্দ্যে এখানে কেনাকাটা করতে পারছেন। তারা বলছেন যে এই মেলায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে প্রায় প্রতিটি দোকানের সামনে, এর জন্য তারা অনেকটা নিরাপত্তা বোধ করছেন এবং স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন। তারা জিনিসপত্রের দামের ব্যাপারেও বলছেন যে সাধারণত বাজারে যে দাম দেখা যায় সেই দামের চাইতে অনেক কম দামে তারা এই মেলা থেকে জিনিসপত্র কিনতে পারছেন। আমি এখন কথা বলবো একজন দর্শনার্থীর সাথে, তার কাছে জানতে চাইবো যে তিনি মেলায় এসেছেন, কি কিনবেন? হ্যাঁ, ঘুরে দেখবো, কিছু ভালো লাগলে কিনবো। আমি আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলবো, তিনিও মেলায় এসেছেন। আপনি মেলা থেকে কি কিনবেন ঠিক করেছেন? শার্ট, প্যান্ট, জুতা এইসব কিনা চিন্তা ভাবনা আছে, দেখতেছি ঘুরে মেলা। জিনিসপত্রের দাম কেমন মনে হচ্ছে? দাম মোটামুটি ভালো, বেশি দাম না বেশি কমও না, মানে মিডিয়াম। আমরা দুজন দর্শনার্থীর কাছ থেকে শুনলাম যে তারা জিনিসপত্রের দামের ব্যাপারে বলছেন যে বাজার দামের চাইতে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ এই মেলার। আমি এবার কথা বলবো বাণিজ্য মেলা নিয়ে সিলেট মেট্রোপলিটন চেম্বারের একজন পরিচালকের সাথে, যিনি এই মেলা আয়োজনের দায়িত্বে রয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই মেলায় বাংলাদেশ ছাড়া কোন কোন দেশের প্রতিষ্ঠান এসেছে এবং কি পরিমাণ ক্রেতা দর্শনার্থী প্রতিদিন হচ্ছে? আমাদের এই মেলায় প্রায় 200টা স্টল আছে। এর মধ্যে প্যাভিলিয়ন আমরা 30টার মতো করছি। এর মধ্যে ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড, ইরান, পাকিস্তান এদের বড় বড় প্যাভিলিয়ন করছে। আর এই মেলায় যে মেইনলি আমরা বাংলাদেশের পণ্য প্রদর্শন আর জনসাধারণকে বোঝানোর জন্য যে বাংলাদেশ পণ্য ব্যবসা সম্প্রচার যেন আরও বড় হয়। আমরা শুনলাম যে শুধু ব্যবসা বাণিজ্যের জন্য এই মেলার আয়োজন নয়, বাংলাদেশি যে পণ্য আছে সেই পণ্যর যাতে আরও প্রচার প্রসার ঘটানো যায় সেজন্য এই মেলার আয়োজন করা হয়েছে। আমরা এবার কথা বলবো একজন ব্যবসায়ীর কাছে। আমরা একজন ব্যবসায়ীকে এখানে পেয়েছি যিনি মেলায় তার স্টল নিয়ে এসেছেন। তার কাছে জানতে চাইবো যে এই মেলায় তার কেমন জমে উঠেছে এবং কি পরিমাণ কেনাকাটা হচ্ছে। এই কেনাকাটায় কি আপনি নোবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন, আমরা আবারও আপনার কাছে যাওয়ার চেষ্টা করব। দর্শক, আমাদের সহকর্মী দিদার আলম নোবেল আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তিনি সিলেটের যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই মেলার খবরাখবর জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। চট্টগ্রামের নিউ মার্কেটের আলকরণ এলাকার সামনে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা ইব্রাহিম মানিক। পুলিশ জানায়, নিউ মার্কেট এলাকায় নালার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল ইব্রাহিম। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আরও এক পথচারীও আহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখছে বলে জানান পুলিশ। এদিকে পূর্বশত্রুতার জেরেই রানা নামে এক স্থানীয় সন্ত্রাসী তাকে খুন করেছে বলে অভিযোগ করেন নিহতের পরিবার। এবারে জানাবো কৃষি খবর। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা এলাকায় পদ্মা নদীর পাড়ে কলা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন শিক্ষিত একদল যুবক। তাদের এই কাজ দেখে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই, আর তাদের কলা চাষে সব ধরনের সহযোগিতা করছেন কৃষি বিভাগ। রাজবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীমের তথ্য ছবিতে বিস্তারিত।
পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ছুটে কলা চাষ শুরু করেন রুবেল মোল্লা, আর এই কাজ করে বেশ সফল তিনি। এই চর অঞ্চলে কলার চাষে নেমে পড়ি, এখন এই জায়গায় কলার চাষ করে আমি এখন প্রতিষ্ঠিত। শুধু রুবেল নয়, তার 10 বন্ধুও দৌলতদিয়া এলাকায় প্রথমে 60 বিঘা জমিতে কলার উৎপাদন করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। 1 বিঘা কলা চাষ করতে প্রথমে 20 থেকে 25,000 টাকা খরচ হতো, পরের বছর ব্যয় আরও কম হয়, আর এইসব কলা বিক্রি করে এখন বেশ লাভবান হচ্ছেন তারা। আমরা সবাই একত্রিত হয়ে আমরা সবাই কিছু অর্থ বিনিয়োগ করে আমরা প্রথমে 60 বিঘার বাগান শুরু করি। আর তাদের সফলতার কথা জানালেন কৃষি কর্মকর্তাও। এই কলা চাষে উদ্বুদ্ধ হয়ে কলা চাষ সম্পৃক্ত হয়ে তারা তাদের কর্মসংস্থানের একটি সুযোগ সৃষ্টি করেছে। গোয়ালন্দ উপজেলায় এবার 200 হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। বেশিরভাগ কলাই উৎপাদন করেছেন এলাকার বেকার যুবক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লালমনিরহাটের 17টি গ্রামে এখন কেঁচো আর কম্পোস্ট সার উৎপাদন হচ্ছে, আর এসব গ্রামের কৃষকরা এখন আর রাসায়নিক সার ব্যবহার করে না। নিজেদের চাহিদা মিটিয়ে এখানকার কম্পোস্ট সার রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের 17টি গ্রামের বেশিরভাগ নারীরাই কম্পোস্ট সার তৈরি করছেন। তারা এসব সার নিজেদের জমিতে ব্যবহার করে বেশ উপকারও পাচ্ছেন। রাসায়নিক সারের থেকে এই সারের ফলন বেশি হয়। আমি কম্পোস্ট সার দিয়ে এই লাউ খেত আবাদ করছি, রেজাল্ট অবশ্য ভালো, ফল ভালো। এই সার জমিতে ফেলে শাকসবজি এবং অন্যান্য ফসল চাষ করি। কেঁচো কম্পোস্ট সার উৎপাদন করতে বেশি টাকা খরচ হয় না। গরুর গোবর, লতাপাতা, কলা গাছ আর কেঁচো দিয়েই প্রতি 3 মাস পর পর সার উৎপাদন করা হয়। এই সারের গুণগত মানও ভালো। কম্পোস্ট সার পরিবেশ বান্ধব। এই সার জমিতে পরিমাণে বেশি লাগে, তবে ফসল ভালো হয়। আর কৃষকদের এই কাজে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। এই সার উদ্ভিদের পুষ্টি যোগানোর পাশাপাশি মাটির বিভিন্ন ধরনের গুণাগুণ, যেমন মাটিতে বায়ু চলাচল, মাটির পানি ধারণ ক্ষমতা, অন্যান্য পুষ্টি গ্রহণের ক্ষমতা ইত্যাদিকে বাড়িয়ে দেয়। 1000-এরও অধিক কৃষককে আইইপিপি প্রকল্পের আওতায় কিছু কম্পোস্ট সার উৎপাদনের জন্য সহায়তা করা হয়েছে। তাদেরকে প্রশিক্ষণ, পরামর্শ এবং কিছু উপকরণ প্রদান করা হয়েছে। আর এই সার ব্যবহার করে একদিকে যেমন জমিতে রাসায়নিক সারের প্রয়োগ কমছে, তেমনি নিজেদের উৎপাদিত সার বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নওগাঁ সদর খাদ্য গুদামে সরকারিভাবে চলতি আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রোববার নওগাঁ সরকারি খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে চাল ক্রয় অভিযানের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মালেক। চাল সংগ্রহ অনুষ্ঠানে চাল ব্যবসায়ী বেলকন কোম্পানির চেয়ারম্যান বেলাল হোসেনের 400 বস্তা চালের ওজন, মান ও মজুদ সনদ হস্তান্তরের মধ্য দিয়ে প্রধান অতিথি এই কার্যক্রম শুরু করে। এ সময় জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোজাহের হাসান উপস্থিত ছিলেন। জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে 33 কেজি দরে জেলায় 19টি খাদ্য গুদামের মাধ্যমে 13,289 মেট্রিক টন এবং সদর উপজেলায় 5,522 মেট্রিক টন চাল ক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মানিকগঞ্জে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন, ক্ষুদ্র ঋণ ও সনদপত্র প্রদান করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ সময় অন্যান্যদের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আনোয়ারা খাতুন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা নারী উন্নয়ন ফোরাম ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে জেলার 100 জন দুস্থ নারীকে সেলাই মেশিন, 45 জন নারীকে 5,65,000 টাকা ঋণ প্রদান করা হয়। লক্ষ্মীপুরে বিলুপ্তির পথে রয়েছে ঐতিহ্যবাহী বাঁশ বেত শিল্প। বর্তমানে পূর্বপুরুষদের এই পেশা ধরে রাখতে গিয়ে লোকসানের মুখে মানবেতর জীবনযাপন করছেন জেলার 3,000 কারিগর। তবে এই শিল্পকে এগিয়ে নিতে নানা রকম আশ্বাস দিলেন লক্ষ্মীপুর বিসিক কর্তৃপক্ষ। লক্ষ্মীপুর প্রতিনিধি সাইদুল ইসলাম পাভেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রাম। এই গ্রামের 100টির বেশি পরিবার এখনও ধরে রেখেছে এই পেশাটি। গ্রামের নারী পুরুষ সবাই মিলে বাঁশ দিয়ে তৈরি করছে ডোলা, চালনি, সাজি, গোলা, ডালা, কুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি। শুধু বাঞ্চানগর গ্রাম নয়, জেলার রামগঞ্জ, রায়পুর, রামগতি, কমলনগর ও সদরের 20টি গ্রামে প্রায় 3500 কারিগর যুক্ত রয়েছে পূর্বপুরুষদের এ পেশায়। তবে বাঁশ বেতের দাম বৃদ্ধি ও প্লাস্টিকের পণ্যের ব্যবহার বাড়ায় আর্থিকভাবে লোকসানে পড়েছে এসব কারিগর। আমাদের বাপ দাদারা আমল ধরে আমরা এগুলা তৈরি করি আইতেছি। এখন আমরা মনে করেন এগুলা টিকে রাখার জন্য আমরা ভালোভাবে কিছু টাকা পয়সার দরকার এবং এই ঋণের দরকার। সরকার যদি আমরা টাকা টুকে দিত তো আমরা আরো বেশি লাভ করতে পারতাম, বেচতে পারতাম। তবে পণ্য বিচিত্রকরণ, বিপণন ও প্রশিক্ষণের মাধ্যমে এই শিল্পকে ধরে রাখতে নানা উদ্যোগের কথা জানান লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর এই কর্মকর্তা। এই কুটির শিল্পকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। আমরা মনে করি যদি আগ্রহী হয় ভবিষ্যতে আমাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবো, তাদের পণ্য বিপণনে সহযোগিতা করতে পারবো, আমরা ঋণ সহযোগিতা দিতে পারবো। লক্ষ্মীপুরের এই ঐতিহ্যবাহী পেশাকে ধরে রাখতে কর্তৃপক্ষ উদ্যোগী হবেন, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। সকালে সভায় দুদেশের ব্যবসা ও ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং ভিসা সহজীকরণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় অভিজিৎ চট্টোপাধ্যায় ভারতের সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের সকল প্রতিবন্ধকতা নিরসনে তার সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার প্রতিশ্রুতি দেন। ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হবে উন্নয়ন, এই স্লোগানের মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় দপ্তরের উদ্যোগে রোববার বাগেরহাট স্টেডিয়ামের সামনে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভ্যাট কার্যালয়ে এসে শেষ হয়। বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার, খুলনার যুগ্ম কমিশনার কাজী ফরিদ উদ্দিন। সারা বাংলার খবরে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে এসে থাকছে। যশোরের ঝিকরগাছার গদখালি গ্রামের ফুল চাষিরা ফুল বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন। সারা বাংলার খবরে আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24। ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালি, আর এখানে শীত মৌসুমে সবচেয়ে বেশি ফুল ফোটে। ফুলক্ষেত পরিচর্যা সহ বিভিন্ন প্রজাতির ফুল বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। ফুলের বিক্রি করে লাভ ভালো হবে এমন আশা তাদের। যশোর প্রতিনিধি রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে এই অঞ্চলে প্রায় 650 হেক্টর জমিতে ফুলের আবাদ করেছেন ফুল চাষিরা, আর এখান থেকেই দেশের বিভিন্ন স্থানে ফুল সরবরাহ করা হয়। কয়েক মাস আগে ভারী বৃষ্টির কারণে লোকসান গুনতে হয় কৃষকদের, আর এখন ফুল চাষ করে লাভের আশা করছেন তারা। আমরা এই ফুল সেরকমভাবে ভালো করে পরিচর্যা করছি। এই ফুল বেচা কিনা করেই মনে করেন যে আমাদের জীবিকা অর্জন হয়। জানুয়ারি ফেব্রুয়ারির জন্য যেগুলো করেছে এগুলো নিয়মিত চলতেছে ট্রিটমেন্ট, এবং 14 ফেব্রুয়ারির আগে 10 থেকে আমরা কাটা পড়তে পারবো। আশা করছি খুব লাভবান হতে পারবো। 6 টাকা 7 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, 8 টাকা হচ্ছে। আবার দেখা যাচ্ছে অনুষ্ঠানে আসলে ধরুন 8 টাকা 10 টাকা হয়ে যায়। গদখালি এলাকার মাটি ফুল চাষের জন্য বিশেষ উপযোগী। এই কারণে সার ও রোগ পোকা দমনের জন্য কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। বিশেষ করে রোগ পোকামাকড় দমনের জন্য পরামর্শ নেওয়ার জন্য আসে, এবং আধুনিক যে জাতগুলি উৎপাদিত হচ্ছে বিভিন্ন দেশে, এই জাতগুলি সম্পর্কে আমরা ইন্টারনেটের মাধ্যমে খোঁজ নিয়ে তাদের সেই জাতের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা
জানাই। কৃষি বিভাগের তথ্য মতে ফুল চাষের সাথে 5,500 কৃষক জড়িত। এই খাত থেকে বার্ষিক আয় হবে 28 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরে বেতন ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার সকালে প্রেস ক্লাবের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৮ম পে কমিশনের আলোকে 5 ভাগ প্রবৃদ্ধি অবিলম্বে প্রদান সহ অন্যান্য দাবিতে এই মানববন্ধন করে। এ সময় উপস্থিত ছিল উক্ত সংগঠনের আহ্বায়ক, নেতাকর্মী সহ বিভিন্ন কলেজের শিক্ষক মণ্ডলী। যশোরের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছে। রোববার সকালে যশোর জেনারেল হাসপাতালে মারা যায় সে। পুলিশ জানায়, শনিবার রাতে শহরের টিবি ক্লিনিক এলাকায় ছিনতাইয়ের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময়ের সময় ইউসুফ গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইউসুফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তবে ইউসুফের ভাই ওমর শরীফ রাজা দাবি করেছেন, গত 9 ডিসেম্বর রাত 8টার দিকে শহরের চাঁচড়া মোড় থেকে ইউসুফকে আটক করেছিল পুলিশ। বরগুনা ঢাকা নৌ রুটে উন্নত মানের লঞ্চ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনা সচেতন নাগরিক সমাজ। রোববার সকালে বরগুনা নদী বন্দরের সামনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বরগুনা নৌ রুটে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করায় বরগুনা ঢাকা যাতায়াতে 24 ঘন্টা লাগে। এই সময় বক্তারা বরগুনা ঢাকা নৌ রুটে উন্নত লঞ্চ সার্ভিস ও যাত্রী সেবা নিশ্চিতকরণ সহ লঞ্চ মালিকদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে নৌমন্ত্রী ও বিআইডব্লিউটির এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়। আমাদের দক্ষিণাঞ্চলের প্রত্যেকটা ইউনিয়নে মাদারীপুরে কলেজ সরকারিকরণের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার সকালে মাদারীপুরের কালকিনিতে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় স্থানীয় সৈয়দ আবুল হোসেন কলেজ সরকারি করার দাবিতে বিভিন্ন স্লোগান দেয় অবরোধকারীরা। অবরোধের কারণে অন্তত 2 কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দক্ষিণের বিভিন্ন রুটের যাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় অবরোধকারীরা। সৈয়দ আবুল হোসেন কলেজ সরকারিকরণের দাবিতে 1.5 ঘন্টা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষক শিক্ষার্থীরা। এতে 2 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েছে দক্ষিণাঞ্চলের 18 জেলার যাত্রীরা। এ সময় আন্দোলনকারীরা জানান, দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা রয়্যাল বেঙ্গল টাইগারের 2টি শাবককে বাঘের খড়া কাটল চট্টগ্রাম চিড়িয়াখানার। 4 বছর পর শুক্রবার সকালে কোনো বাঘের পায়ের ছাপ পড়ল এই চিড়িয়াখানায়। সেদিনই দর্শকদের জন্য খাঁচাটি উন্মুক্ত করে দেয়া হয়। বাঘ দেখতে চিড়িয়াখানায় ভিড় করেছেন শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 2 দিন আগে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রামে আসে বাঘ শাবক 2টি। এর মধ্যে 11 মাসের একটি, অপরটির বয়স 9। 2012 সালে চন্দ্র ও পূর্ণিমা নামে 2টি বাঘ মারা যাবার পর থেকে শূন্য ছিল এখানকার বাঘের খাঁচা। নতুন শাবক আসায় দর্শনার্থীরা বেশ খুশি। ছেলে বুড়ো সবাই দেখতে আসছেন জঙ্গলের হিংস্রতম এই প্রাণীকে। চট্টগ্রাম চিড়িয়াখানার আগে বাঘ দেখি নাই, অনেকদিন পর চট্টগ্রাম চিড়িয়াখানাতে বাঘ আসছে। বাঘ দেখে আমরা খুব খুশি। চট্টগ্রামবাসী সবাই খুব আনন্দ পাবে বাঘ দেখে। খুব সুন্দর বাঘরা, পুরো ফ্যামিলির সাথে আসছি, অনেক এনজয় করতেছি। চিড়িয়াখানা এখন আছে, খুব ভালো লাগছে। চিড়িয়াখানার অসম্পূর্ণতা রয়ে গেছে, আজকে বাঘ দেখে মনে হচ্ছে চিড়িয়াখানার সম্পূর্ণ হয়ে গেছে। প্রাণী চিকিৎসকরা বলছেন, ছোট হলেও বাঘ 2টি সুস্থ আছে। সিংহের মতো এই চিড়িয়াখানায় বাঘ বাঘিনীরও মিলন হবে বলে আশা করছেন তারা। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছি তাদের যথেষ্ট ভালো আছে। তারপরেও আমরা তাদেরকে আমরা যে কোয়ারেন্টাইনের জন্য যে ধরনের চিকিৎসার প্রয়োজন সেই ধরনের আমাদের প্রিভেন্টিভ মেজার নেওয়া হচ্ছে। এছাড়া আপাতত কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকবে, আশা করা যায় যে সুস্থই থাকবে। দীর্ঘদিন বাঘ না থাকায় চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শক কম ছিল বেশ কিছুটা। নতুন অতিথিতে দর্শক খরা কিছুটা হলেও কাটবে বলে ধারণা জেলা প্রশাসনের। আরও 8 মাস তারা বৃদ্ধি পাবে এবং আমরা আশা করি যে এর মাধ্যমে এই চিড়িয়াখানা আরও সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে, দর্শক
পর্যটকদের কাছে আকর্ষণ আরও বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম চিড়িয়াখানা আরও সমৃদ্ধ হবে। 1989 সালে প্রতিষ্ঠা পাওয়া এই চিড়িয়াখানায় এখন 67টি প্রজাতির 307টি প্রাণী ও পাখি আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাগেরহাট ও ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। বাগেরহাটের মোল্লাহাটে বাসের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার গাওলা গ্রামের চিত্তরঞ্জন রায় ও ফকিরহাট উপজেলার আটটাকি গ্রামের ইমরান শেখ। রোববার দুপুরে মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট এলাকার বাগেরহাট মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ফেনীতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার লালপুরে বাসে ওঠার সময় অসতর্কতাবশত চাকার নিচে পড়ে যায় মোবারক আলী নামে ওই শিক্ষক। পরে তাকে উদ্ধার করে ফেনী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত ছাত্রলীগ নেতাকর্মীরা হবিগঞ্জ সদর থানায় হামলা ও ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করলে পিছু হটে ছাত্রলীগ কর্মীরা। পরে ছাত্রলীগ কর্মীরা হবিগঞ্জের সহকারী পুলিশ সুপারের গাড়িসহ পুলিশের 2টি গাড়ি ভাঙচুর ও ড্রাইভারকে মারপিট করে গুরুতর আহত করে। জানা যায়, কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান কিবরিয়া জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষে 3 যাত্রী নিয়ে একটি মোটরসাইকেল যোগে পুলিশ সুপার অফিসের সামনে আসলে সদর থানার এসআই শাহিদ মোটরসাইকেলটিকে আটক করে। পরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা সদর থানায় হামলা চালায়। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বগুড়ায় শুরু হয়েছে লার্নিং অ্যান্ড আর্নিং মেলা। সকালে বগুড়ার জেলা স্কুল মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। মেলায় আইটি সেক্টরে 30টি স্টল স্থান পেয়েছে। মেলায় আইসিটি সেমিনার, ওয়েব ডিজাইন কোর্স, ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। মেলার স্টল ঘুরে দেখেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবীরা। খবর শেষ করব এক বালিকার ঘোড়দৌড়ে বিজয়ের খবর দিয়ে। দেশজুড়ে ঘোড়দৌড়ের খেলায় এখন উজ্জ্বল মুখ 11 বছর বয়সী নওগাঁর ধামইরহাটের তাসমিনা। হাজারো পুরুষ খেলোয়াড়কে পেছনে ফেলে তাক লাগানো এই কিশোরীকে নিয়ে নির্মিত সিনেমা স্থান পেয়েছে গ্রিসে। কেবল দারিদ্রতাকে জয় করতে পারলেই তাসমিনা হয়ে উঠতে পারে দেশের নারী খেলোয়াড়দের পথিকৃৎ। বাবুল আক্তার রানার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শ্রেষ্ঠ পুরস্কার ছিনিয়ে নিতে প্রতিযোগিতায় লড়ছে তাসমিনা। খেলার মাঠে হাজারো দর্শক মাতিয়ে প্রতিযোগীদের পেছনে ফেলে খুব অল্প দিনেই হয়ে ওঠে শ্রেষ্ঠ খেলোয়াড়। তাই খেলার মাঠে দর্শকের চোখ এখন কেবল তার দিকেই। বাড়িতে ঘোড়া ছিল, তাই খেলার ছলে শেখা। এমন অবস্থা থেকে বেড়ে ওঠা কিশোরী তাসমিনা এখন দাপিয়ে বেড়াচ্ছে পুরো দেশ। দরিদ্র পরিবারে জন্ম, তাই সোয়ারি হয়ে উঠেছে সংসারের সম্বল। কিন্তু এখানেই শেষ নয়। সাহসী তাসমিনা এই পথ ধরে যেতে চায় আরো বহুদূর। শুরুটা আমি যখন ঘোড়া চালাই, চালার পরে আমার যখন খেলা কিবা হয় আমি এখানে খেলাতে যাই, আমি পুরস্কার, আমি যদি ফার্স্ট হয়ে পুরস্কার আমি নিয়ে বেড়াতে আসি। এখান থেকে আরেক জায়গায় খেলতে যাই। এবার বৃত্তি পরীক্ষা দিলাম আমার সিঙ্গারপুর স্কুল। আমার একটা আশা আছে, আমি একটু পুলিশের চাকরি করব। তাসমিনাকে আত্মপ্রত্যয়ী ও সাহসী প্রতীক হিসেবে গড়ে তুলতে সর্বদা কাজ করেছেন তার বাবা মা। মেয়েকে নিয়ে নির্মিত সিনেমা গ্রিসে অলিম্পিয়া ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপলের স্থান পাওয়ায় খুশি তারা। লেখাপড়া করাবো, বড় পদে নিয়ে যাবো। হ্যাঁ, আল্লাহ যদি রাখে বড় পদে নিয়ে যাবেন। ওই অটো সাইকেল চালায়, মোটর সাইকেল চালায়, ভ্যান চালায়, অটো ভ্যান চালায়, মানে ওই সব দিক দিয়ে আছে। আর ওই যদি আরেকটু বড় হয়ে যায় তাহলে সেরকম আমাকে একটা যেভাবে হোক ব্যবস্থা করে আমাকে একটা বড় ঘোড়া কিনা লাগবে। সাহসী ও মেধাবী তাসমিনার স্বপ্ন পূরণে দরিদ্র বাবার সামর্থ্য নেই, তাই মেয়ের লেখাপড়ায় বিত্তবান ও সরকারের সহযোগিতা চান তিনি। এই আহ্বান স্থানীয় জনপ্রতিনিধিদেরও। যদি তাকে কোনো প্রকারে একটু সহযোগিতা করি, তাকে যদি একটা ভালো ঘোড়া ক্রয় করে দিতে পারে, ভবিষ্যতে এই মেয়েটি বাংলাদেশের একজন সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করা যাবে। খুদে সোয়ারি তাসমিনা ধামইরহাট উপজেলার শঙ্করপুর স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে সে হয়ে উঠতে পারে বিশ্বখ্যাত কোনো ঘোড়সওয়ারি। স্পোর্টস ডেস্ক, নিউজ 24। শেষ করব সারা বাংলার খবর, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সীমান্তে কড়া নিরাপত্তার পরও রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত। রোহিঙ্গা বোঝাই 13টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও জেলা পরিষদে নির্বাচনী উত্তাপ। অনেক জেলাতেই থাকলো দলের বিদ্রোহী প্রার্থী। ভোটের দিন এগিয়ে আসায় উত্তাপ বাড়ছে নারায়ণগঞ্জ সিটিতে। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এই ছিল আমাদের সারা বাংলার আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।